প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে আমরা যে 3 মার্কস ও 5 মার্কসের সাজেশনটি নিয়ে চলে এসেছি। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমরা পরীক্ষার পরে কমেন্ট করে জানাবে যে এই যে আমরা সাজেশনটি দিয়েছি, এই সাজেশনের মধ্যে থেকে তোমাদের কোন প্রশ্নটি পড়েনি। তোমরা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানাবে। এখান থেকে তোমরা 100% কমন পাবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, বিভাগ উমা থেকে 5-এর 1 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। এখান থেকে 4টি প্রশ্ন এসে থাকে। এই 4টি প্রশ্নের মধ্যে তোমাদের এখান থেকে কিন্তু দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো তোমরা কেবলমাত্র এখানে যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখবো, এই প্রশ্নগুলো যদি অভ্যাস করো, তো তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, প্রথম প্রশ্নটি, বায়ু ও হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, 100% কমনযোগ্য প্রশ্ন। কেউ যদি বলে আমরা মাত্র এই দুটি প্রশ্ন করব, তাহলে কিন্তু এই দুটি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্রসহ বর্ণনা করো। 100% কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা ধরে নাও যে এই প্রশ্নটি এসে গেছে, এই মতো একটি প্রশ্ন। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 4 দাগের প্রশ্নটি, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 5 দাগের প্রশ্নটি, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই যে 6টি প্রশ্ন বললাম, এই 6টি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 4টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো কিন্তু দুটি প্রশ্নের অ্যান্সার তোমরা এখান থেকে করতে পারবে, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে গেলাম। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তোমরা যারা 6টি প্রশ্ন পড়তে পারবে না, তোমাদের জন্য মাত্র আমরা 3টি প্রশ্ন বলবো। এই 3টি প্রশ্ন তোমরা যদি ভালো করে অভ্যাস করো, এই যে প্রথম দাগের এবং তৃতীয় দাগের এবং দেখে নাও এখানে 6ষ্ঠ দাগের প্রশ্নটি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তো তোমরা দেখবে এখান থেকেই কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 5-এর 2 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। দেখো, প্রথম প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পূর্ব মধ্য ভারতীয় লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনে 5টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি একটি সংক্ষিপ্ত আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও। তারপরে দেখো 3 দাগের প্রশ্নটি, একবারই ধরে নাও যে প্রশ্নটি এসে গেছে, এই মতো একটি প্রশ্ন। দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখে নাও 4 দাগের প্রশ্নটি, চা, গম, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তবে দেখো, আমি যে প্রশ্নটি তোমাদের এখানে রেখেছি হলুদ কালিতে হাইলাইট করে, দেখো, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো আরেকটি প্রশ্ন রয়েছে, পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প কেন্দ্রীভবনের কারণ লেখো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কিন্তু তোমাদের আমরা এখানে যে প্রশ্নগুলো হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম দাগেরটি, তৃতীয় দাগেরটি এবং পঞ্চম দাগেরটি, এই প্রশ্নগুলো তোমরা যদি করো, তো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং যারা রিস্ক নিতে চাও না, তারা কিন্তু সমস্ত প্রশ্নগুলোই করো। তোমরা দেখবে এখান থেকে, এর বাইরে থেকে কোনো কথা হবে না, তোমরা এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও প্রতিটি প্রশ্নের মান 3 মার্কসের যে, অর্থাৎ 3 মার্কসের যে প্রশ্নগুলো, সেই 3 মার্কসের কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের আমরা এখানে আজকে দেখিয়ে দেবো। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি 4-এর 1 দাগে, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো 2 দাগের প্রশ্নটি, ঘূর্ণায়নবাদ ও প্রতি ঘূর্ণায়নবাদের মধ্যে পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্নটি, দেখো, কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির অনুকূল ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট।
সুন্দরবনের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি লেখো। মরু অঞ্চলে বায়ু কার্যের প্রাধান্য দেখা যায় কেন? মোস্ট ইম্পর্টেন্ট। দেখো এই 7টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তবে যদি বলি মোস্ট ইম্পর্টেন্ট 2টি প্রশ্ন, তাহলে কিন্তু তোমরা দেখো 2 দাগ ও 3 দাগের প্রশ্নগুলো করে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো করতেই হবে। তারপরে দেখো তোমাদের এখানে আর কয়েকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে। দেখো জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো। সব নদীতে বদ্বীপ সৃষ্টি হয় না, কারণ ব্যাখ্যা করো। গিরিখাত ও কেনিয়নের 3টি প্রধান পার্থক্য লেখো। রসেমাতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। তো এই যে প্রশ্নগুলো তোমাদের ছিল 4.1 থেকে, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের এখান থেকে কিন্তু 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4.2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এখানে দেখো মাত্র আমি 2টি প্রশ্ন বলবো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যদি এই 2টি প্রশ্ন অভ্যাস করো, তো তোমাদের এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তবে দেখে নাও এই 2টি প্রশ্ন। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। আমি বলছি না, এই প্রশ্নটি কিন্তু 100% আসবে এরকম একটি প্রশ্ন। অর্থাৎ তোমরা তোমাদের যে টেস্ট পেপারগুলো রয়েছে, সেই টেস্ট পেপারগুলো তোমরা দেখবে, এই প্রশ্নটি কিন্তু বারবার রিপিটেড রয়েছে। এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি যে এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখো পরিবেশের ওপর বজ্র পদার্থের 3টি প্রভাব সংক্ষেপে লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর ভূমিকা আলোচনা করো। তারপরে দেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র পদার্থের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটি 100% কমনযোগ্য প্রশ্ন এটিও কিন্তু। তারপরে দেখো বজ্র ব্যবস্থাপনায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো। তারপরে দেখো একটি এক্সট্রা হিসাবে রেখেছি গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি। এই যে প্রশ্নগুলো ছিল, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তো তোমরা দেখবে 4.2 থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপরে দেখে নাও 4.3 থেকে, দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতীয় ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ এবং ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য পার্থক্য লেখো। এই প্রশ্নটিও কিন্তু 100% একটি কমনযোগ্য প্রশ্ন। দেখো ভারতের ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ এবং ক্রান্তীয় পূর্ণমোচী উদ্ভিদের মধ্যে বৈশিষ্ট্য ও পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো ভারতের রেলপথের সুবিধা ও সুবিধাগুলি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাব নিয়ে উন্নতি কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো এখানে ভাঙ্গর অপেক্ষা খাদার বেশি উর্বর কারণ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি আলোচনা করো। ভারতের অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো কয়েকটি এক্সট্রা প্রশ্ন রয়েছে, দেখে নাও। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। ভারতের তথ্য শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন, এবং দেখো ভাঙ্গার সমভূমি এবং খাদার সমভূমির মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপরে দেখো ভারতে অরণ্য সংরক্ষণের 3টি কারণ লেখো। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখে নাও তোমাদের যে প্রশ্নগুলোতে হলুদ কালিতে হাইলাইট রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের যে ভারত চ্যাপ্টারটি রয়েছে, সেই ভারত চ্যাপ্টারটি থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এই প্রশ্নগুলো। তারপরে দেখো 4.4 থেকে, দেখো বেশি প্রশ্ন রাখিনি, কেবল মাত্র তোমাদের জন্য কয়েকটি প্রশ্ন রেখেছি। এই কয়েকটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো, তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। এই প্রশ্নটি কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো ও গুরুত্ব লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের পার্থক্য লেখো। জিওস্টেনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। এই প্রশ্নটিও কিন্তু 100% কমনযোগ্য প্রশ্ন। ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য কি। এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো, তো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে কিন্তু তোমাদের একটিও প্রশ্নের অভ্যাস করতে হবে না, এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এবং তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে নিশ্চয়ই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আরো এরকম ভিডিও পাওয়ার জন্য। তো দেখে নাও, তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস